আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। বিশ্বজুড়ে কোকাকোলা ও পেপসির মতো কোমল পানীয় বর্জনের মধ্যেই ইউরোপের বাজারে বাজিমাত করেছে প্যালেস্টাইন কোলা। ইসরায়েল ঘেঁষা হিসেবে পরিচিত পেপসি ও কোকাকোলা বয়কট শুরু হওয়ার পর বিকল্প পণ্য হিসেবে প্যালেস্টাইন কোলা বাজারে নিয়ে আসেন ফিলিস্তিনি বংশোদ্ভূত সুইডিশ তিন ভাই। বাজারে আনার মাত্র 2 মাসের মধ্যেই বিপুল লাভের মুখ দেখেছেন তারা। আবুধাবি ভিত্তিক দ্য ন্যাশনালের এক রিপোর্টে বলা হয়েছে, প্যালেস্টাইন কোলার চাহিদা এখন তুঙ্গে। বর্তমানে ইউরোপেও অসংখ্য রেস্তোরাঁ মার্কিন মালিকানাধীন পণ্য এড়িয়ে চলছে। এরই ধারাবাহিকতায় 2 মাসেরও কম সময়ের মধ্যে অন্তত 40 লাখ ক্যান প্যালেস্টাইন কোলা বিক্রি হয়েছে। মাত্র 6 মাস আগেই পেপসি ও কোকাকোলার বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা বাজারে আনার পরিকল্পনা করেছিলেন সুইডেনের মালমোতে বসবাস করা 3 ভাই হোসেইন, মোহাম্মেদ এবং আহমদ হাসন। তারা 3 জনই সফল ব্যবসায়ী। নতুন ব্র্যান্ড হিসেবে প্যালেস্টাইন কোলাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি মানুষ স্বাগত জানিয়েছিলেন। ব্যবসায়ীদের মধ্যেও পণ্যটির বিষয়ে আগ্রহ তৈরি হয়। প্যালেস্টাইন কোলার ক্যানের নকশাটিও বেশ প্রশংসা কুড়ায়। এর গায়ে ফিলিস্তিনের ঐতিহাসিক প্রতীক জলপাইয়ের ডাল এবং ক্যাফিয়ার নকশা রয়েছে। আর সবার জন্য স্বাধীনতা এমন একটি বার্তাও লেখা আছে ক্যানটিতে। প্যালেস্টাইন কোলার উৎপাদন হয় তাদের নিজস্ব খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাফাদ ফুডে। সাফাদ ফুডের যোগাযোগ পরিচালক মোহাম্মদ কিসওয়ানি দ্য ন্যাশনালকে জানান, পানীয় তৈরির উদ্যোগটি নিয়েছিলেন বড় ভাই হোসেন। তিনি বিভিন্ন রেস্তোরাঁ এবং দোকানে প্রধান ব্র্যান্ড পেপসি ও কোকাকোলার বিকল্প না থাকার বিষয়টি খেয়াল করেছিলেন। আরেকটি বিষয় হলো, সাম্প্রতিক গাজা ইস্যুতে সুইডেন এবং ইউরোপের অনেক রেস্তোরাঁই এই পানীয়গুলো বিক্রি না করার উপায় খুঁজছিল, কারণ এই পণ্যগুলোর সঙ্গে ইসরায়েলি যোগসূত্র রয়েছে। ব্যবসার পাশাপাশি 3 ভাইয়ের লক্ষ্য ফিলিস্তিন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং গাজা ও পশ্চিম তীরে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য দাতব্য সংস্থাগুলোর পাশে দাঁড়ানো। দীর্ঘদিনের মিত্র সের্গেই শোইগুকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দিতে চলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 68 বছর বয়সী শোইগু 2012 সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রীর পদে রয়েছেন এবং তাকে এখন রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান নিযুক্ত করা হবে। বিবিসির খবরে বলা হয়েছে, রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ থেকে প্রকাশিত নথিতে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রীর পদে সের্গেই শোইগুর স্থলাভিষিক্ত হবেন উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভ। টানা 2 বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করছে এবং শোইগু সেই যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেছেন। রাশিয়ার সরকারি কাগজপত্রে দেখা গেছে, প্রেসিডেন্ট পুতিন চান নিকোলাই পাত্রুশেভের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা পরিষদের দায়িত্ব নেবেন শোইগু। তবে পাত্রুশেভের নতুন দায়িত্ব কি হবে তা এখনও স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সের্গেই শোইগুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যে কারণে সামরিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও শোইগুকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। এদিকে ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরোদ শহরে ইউক্রেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় বহুতল একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়েছে। এতে কমপক্ষে 7 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা গেছে 10 তলা একটি ভবন ধসে পড়ছে। তিনি বলেন, ইউক্রেনীয় সেনাদের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়েছে বেলগোরোদ শহর ও এই অঞ্চল। ইউক্রেনের সেনাদের সরাসরি হামলায় একটি 10 তলা ভবনের ওপর থেকে নিচ পর্যন্ত পুরো প্রবেশমুখ ধসে পড়েছে। রাশিয়ার ম্যাশ টেলিগ্রাম নিউজ চ্যানেলে বলা হয়েছে, ইউক্রেনের হামলায় 7 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী 2টি সোভিয়েত আমলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বাহিনী বেলগোরোদ লক্ষ্য করে উৎক্ষেপণ করেছিল। গাজা উপত্যকায় লড়াই করতে গিয়ে প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে ইসরায়েলের ক্ষয়ক্ষতি ক্রমশই বাড়ছে। প্রতিদিনই তাদের বিধ্বস্ত যানবাহন আর হতাহত সেনাদের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজার যুদ্ধে একদিনেই তাদের অফিসার ও সেনাসহ অন্তত 50 জন আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে রয়েছেন একজন ব্রিগেডিয়ার জেনারেল, যিনি ইসরায়েলি সিকিউরিটি সিস্টেমের ডেপুটি অবজারভার হিসেবে দায়িত্ব পালন করবেন। টাইমস
অফ ইসরায়েল বলেছে, এখন পর্যন্ত গাজার যুদ্ধে আহত কিংবা নিহত হওয়া সবচেয়ে হাই প্রোফাইল অফিসার তিনি। গত শুক্রবার গাজা সিটির আল জাইতুন এলাকার লড়াইয়ে আরও অন্তত 50 জন সেনার সাথে আহত হন ব্রিগেডিয়ার জেনারেল ইয়োগাভ বারশেস্ত। তাকে তেল আবিবের একটি হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। ইসরায়েলি গণমাধ্যম বলছে, আল জাইতুন এলাকায় নাহুল ইনফ্যান্ট্রি ব্রিগেডের একটি অগ্রগামী কমান্ডের সাথে ছিলেন এই কর্মকর্তা। বহরটির উপর প্রতিরোধ যোদ্ধারা চোরাগোপ্তা হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। ইসরায়েল সেনাবাহিনী বর্তমানে উত্তর গাজার জাবালিয়া, গাজা সিটির আল জাইতুন ও দক্ষিণ গাজার রাফা শহরে অভিযান চালাচ্ছে। প্রতিটি অভিযানে স্থলবাহিনী অগ্রসর হওয়ার আগে প্রচুর বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া চলে ট্যাঙ্কের গোলাবর্ষণ। তবে তা সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধাদের ওপর বিজয়ী হতে পারছে না দখলদার সেনারা। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমানে উত্তর গাজার জাবালিয়া এলাকায় হামাসের অবস্থানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছে 98তম ডিভিশন। স্থলবাহিনী প্রবেশের আগে বিমান বাহিনী অন্তত 30টি মিসাইল ও বোমা ফেলেছে ওই এলাকায়। তিনি আরও জানান, গাজা সিটিতে অভিযানে থাকা গিভাতি ব্রিগেডের সেনারা আল জাইতুন এলাকায় বেশ কিছু সুড়ঙ্গের মুখ এবং রকেট উৎক্ষেপণের জায়গা খুঁজে পেয়েছেন। তবে প্রতিটি এলাকাতেই প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছেন, তাদের যোদ্ধারা রবিবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার সেনাদের উপর হামলা চালিয়েছেন। পরিকল্পিত অপারেশন ও চোরাগোপ্তা এসব হামলার পাশাপাশি গাজার কাছে ইসরায়েলের আশকেলন ও সেদরত শহরে মিসাইল হামলা চালিয়েছেন সংগঠনটি। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আল কাসাম জানিয়েছে, এদিন তারা অন্তত 8টি ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছেন। হামলায় বেশ কয়েকটি ট্যাঙ্ক পুড়ে গেছে এবং এর আরোহী সেনারা নিহত বা আহত হয়েছে। এদিন ড্রোন থেকে ইসরায়েলি ট্যাঙ্কের উপর হামলার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা যায়, উত্তর গাজার জাবালিয়া এলাকার কাছে একটি ড্রোনের উপর থেকে মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে এন্টি ট্যাঙ্ক মিসাইল ছোড়া হচ্ছে। ভিডিওটি একই ড্রোন থেকে ধারণকৃত। হামলার পর ট্যাঙ্কে আগুন ধরে যায়। এছাড়াও এদিন মর্টার হামলা ও আলী ইয়াসিন 105 গোলার সাহায্যে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কের উপর হামলার ভিডিও প্রকাশ করেছে। জাবালিয়া এলাকার পূর্ব দিকে একটি জটিল অপারেশন চালানোর কথা জানিয়েছেন আল কাসাম, যেখানে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক উড়িয়ে দেওয়া হয়েছে আলী ইয়াসিন এন্টি ট্যাঙ্ক গোলার সাহায্যে। এছাড়া একটি বাড়িতে বুবি ট্র্যাপ পেতে রাখার পর ইসরায়েলি সেনারা সেখানে প্রবেশ করলে বিস্ফোরণ ঘটানো হয়। আল কাসাম তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, জাবালিয়ার কাছে হামাসের একটি ট্রুপ ক্যারিয়ার লক্ষ্য করে ট্যান্ডেম শেল দিয়ে হামলা চালিয়েছেন তাদের যোদ্ধারা। হামলায় বেশ কিছু ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে। একই এলাকায় একটি বাড়িতে প্রবেশ করা সেনাদের উদ্দেশ্যে 2টি টিবিজি শেল দিয়ে হামলা চালিয়েছেন যোদ্ধাদের আরেকটি গ্রুপ। গাজা উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, আল জাইতুনে ইসরায়েলি সেনাদের অবস্থানের উপর হেভি ক্যালিবারের মর্টার শেলের হামলা চালিয়েছেন তাদের যোদ্ধারা। হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই যুদ্ধবিরতি কার্যকর করা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যের সমালোচনা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, এই মন্তব্য যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতিকে পিছিয়ে দিয়েছে। রোববার হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের নিন্দা জানাই। আমরা তার এই মন্তব্যকে যুদ্ধবিরতির সাম্প্রতিক কয়েক ধাপের আলোচনার অগ্রগতির জন্য একটি ধাক্কা বলে মনে করছি। একদিন আগে পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন অঙ্গরাষ্ট্রের সিয়াটলে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন বলেছিলেন, যুদ্ধবিরতি এখন হামাসের উপর নির্ভর করছে। তারা আজ জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই যুদ্ধবিরতি হতে পারে। এর আগে বাইডেন নিশ্চিত করেছেন, তার দেশ রাফা অভিযানের জন্য ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির ব্যাপারে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনা দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের মধ্যে স্থবির হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। বিবৃতিতে হামাস বলছে, তারা আলোচনার প্রতিটি ধাপে ব্যাপক নমনীয়তা দেখিয়েছেন, কিন্তু সন্ত্রাসী নেতানিয়াহু ও তার সরকার রাফা, জাবালিয়া ও গাজা সিটিতে আগ্রাসন চালিয়ে আলোচনার এই প্রক্রিয়াকে উল্টে দিতে চাইছেন। বিবৃতিতে আরও বলা হয়, বাইডেনের অবস্থান থেকে কথা আবারও স্পষ্ট হয় যে ইসরায়েলের সন্ত্রাসী নীতির প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব আছে। হামাস শুরু থেকেই বলে আসছে, স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা পেলেই তারা সব জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। কিন্তু ইসরায়েল এই শর্ত মানতে রাজি নয়। তারা গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চাইছে।
এদিকে গাজায় হামাসের হাতে জিম্মি ৫ জন মার্কিন নাগরিকের পরিবার গত শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও মধ্যপ্রাচ্য সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের সঙ্গে দেখা করেছেন। পরিবারগুলো এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি প্রচেষ্টায় আবারও স্থবিরতায় তারা হতাশ। বিশেষ করে জিম্মিদের নিয়ে প্রকাশ করা হামাসের সাম্প্রতিক ভিডিওগুলোতে জিম্মিদের চলন শক্তিহীন, ফ্যাকাশে ও হতাশাগ্রস্ত দেখা যাওয়ার পর এই হতাশা আরও বেড়ে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আবারও হিটলারের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি বলেছেন, গাজায় নেতানিয়াহু যে পদ্ধতিতে গণহত্যা চালাচ্ছেন তা হিটলারের গণহত্যা চালানোর পদ্ধতিকেও হার মানাবে। গ্রিক সংবাদ মাধ্যম কাথি মেরিনিকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ইসরায়েল হামাস যুদ্ধের বিষয়ে তুরস্কের অবস্থান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে তার আগের মন্তব্যের বিষয়ে করা প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন, নেতানিয়াহু গণহত্যা চালানোর এমন একটি স্তরে পৌঁছেছেন যা দেখলে হিটলারও অবাক হতেন। এরদোয়ান প্রশ্ন রেখে বলেন, ইসরায়েল গাজার জনগণের সাথে যা করছে, হাসপাতালে বোমা হামলা, শিশুদের হত্যা করা, বেসামরিক লোকদের নিপীড়ন করা, নিরীহ মানুষদের ক্ষুধা ও চিকিৎসার কষ্ট দেয়া, এটিকে কি বৈধতা দেয়া যায়? হিটলারও অতীতে মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে হত্যা করেছেন। সাক্ষাৎকারে অবরুদ্ধ গাজাকেও কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথে তুলনা করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, বছরের পর বছর ধরে গাজাবাসীর ওপর ইসরায়েলিদের এই আচরণই ৭ই অক্টোবরের হত্যাকাণ্ডের জন্য দায়ী। এর আগেও একাধিকবার ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন এরদোয়ান। রোববার এরদোয়ান অভিযোগ করে বলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য যথেষ্ট কাজ করছে না। Günden beri Filistin halkıyla tam bir dayanışma içindeyiz. Gazze'de akan kanın durması, İsrail'in saldırılarının engellenmesi için yoğun çaba harcıyoruz. আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।